আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আলোচনা করতেছি সবাত শ্বসনের সর্বশেষ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটি সবাত শ্বসনের সর্বশেষ ধাপ। এটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া বাইমেমব্রেনিক অঙ্গাণু। আমরা বাহিরের পর্দাটিকে আমরা বলি আউটার মেমব্রেন। আমরা ভেতরের পর্দাটিকে বলি ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন দ্বিস্তরী, ইনার মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ দ্বিস্তরী। আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝে যে ছোট স্পেস আছে, খুব চাপা সরু যে অবকাশ বা জায়গা, ফাঁকা জায়গা রয়েছে, সেটাকে আমরা বলি ইন্টার মেমব্রেনাল স্পেস, IMS। এটিকে কেউ কেউ আউটার কম্পার্টমেন্ট বলে। আমি সংক্ষেপে লিখতেছি আউটার কম্পার্টমেন্ট। অন্তঃপর্দা, দ্বিস্তরী অন্তঃপর্দার ভেতরে যে প্রশস্ত অঞ্চল থাকে আমরা এটাকে ম্যাট্রিক্স বলি। ম্যাট্রিক্স। আউটার কম্পার্টমেন্ট চাপা ছোট জায়গা, ইনার কম্পার্টমেন্ট প্রশস্ত ফাঁকা জায়গা এবং উভয়ই তরল দ্বারা পূর্ণ। ইনার মেমব্রেনে কিছু প্রোটিন থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি নীল রঙের কিছু প্রোটিন, লাল, সবুজ, এরকম বিশেষ কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো ইলেকট্রন প্রবাহের সাথে সম্পর্কিত, অর্থাৎ এদের দ্বারাই ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়। এই জন্য আমরা এই উপাদানটিকে বলতেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এবং এর ভেতর দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হওয়ার পদ্ধতিকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট মেকানিজম। বন্ধুরা, আমরা অন্তঃপর্দার এই বিশেষ প্রোটিনগুলোর সাথে আগে পরিচিত হব। প্রথম নীল রঙের যে প্রোটিন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে, আমি এটাকে নাম্বারিং করতেছি, এটা 1 নাম্বার। এই প্রোটিনটিকে আমরা বলি NADH ডিহাইড্রোজিনেজ। 1 নম্বর প্রোটিনটাকে বলা হয় NADH ডিহাইড্রোজিনেজ, অর্থাৎ এখানে NADH এর জারণ ঘটে। নীল 2 নম্বর প্রোটিনটিকে আমরা বলতেছি সাইটোক্রোম রিডাকটেজ। সাইটোক্রোম রিডাকটেজ। এবং নীল 3 নাম্বার সর্বশেষ, এগুলো ইন্টিগ্রাল প্রোটিন। সর্বশেষ প্রোটিনটিকে আমরা বলতেছি নীল সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ। আমরা লাল 2টি প্রোটিন দেখতে পাচ্ছি, ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। প্রথম লাল প্রোটিনটিকে আমরা বলছি, তার আগে সবুজটার সাথে কথা বলে নিই। আমরা সবুজ প্রোটিনটাকে আমরা দেখতে পাচ্ছি, এই সবুজ প্রোটিনটিকে আমরা বলি সাকসিনেট রিডাকটেজ। এটা একটাই থাকে, নাম হচ্ছে সাকসিনেট রিডাকটেজ। মেমব্রেনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 2টি ইলেকট্রন বাহক থাকে, লাল একটা, লাল 2টা ইলেকট্রন ক্যারিয়ার মলিকুল প্রোটিন। এগুলোকে আমরা বলছি, লাল প্রথমটিকে আমরা বলি ইউবি কুইনন, ইউবি কুইনন। আর লাল 2 নম্বর প্রোটিনটিকে আমরা বলতেছি সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি। এই মোট 6টি প্রোটিনের সমন্বয়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গঠিত। অন্তঃপর্দার ভাঁজগুলোকে আমরা ক্রিস্টি বলতেছি। ক্রিস্টিতে কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে না। 2টি ক্রিস্টির মাঝে যে পর্দা থাকে, হ্যাঁ, এইগুলোতে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে থাকে এটিপি সিনথেস। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন 1 অণু গ্লুকোজ থেকে আমরা
শ্বসনের তিনটি ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র, এই তিনটি ধাপে এক অণু গ্লুকোজ থেকে আমরা বিজারিত NADH পেয়েছিলাম 10টি। বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা 10টি পেয়েছিলাম NADH, 10টি NADH, এগুলো বিজারিত বস্তু, কারণ এখানে ইলেকট্রন এবং হাইড্রোজেন অবস্থান করতেছে। এরা কার্বন জারণের সময় ইলেকট্রন এবং হাইড্রোজেন গ্রহণ করে এরা বিজারিত হয়েছিল। আমরা সবাত শ্বসনের ওই তিনটা ধাপেই পেয়েছিলাম 2টি FADH, তোমাদের নিশ্চয়ই মনে আছে বিজারিত বস্তু পেয়েছিলাম 2টি FADH। এখন গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে আসবে। অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্রে উৎপন্ন NADH মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়াতেই থাকে। অর্থাৎ সকল NADH মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থান করবে, সকল FADH মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থান করবে। NADH বিজারিত বস্তু আমাদের 1 নাম্বার প্রোটিন, যেটাকে আমরা বলতেছি NADH ডিহাইড্রোজিনেজ, ওখানে গিয়ে এর জারণ ঘটবে। অর্থাৎ NADH বিজারিত বস্তুর জারণ ঘটবে, জারণ ঘটলে হবে NAD প্লাস H প্লাস, এবং এর ফলে এখান থেকে 2টি ইলেকট্রন উৎক্ষেপণ ঘটবে। জারণ মানে কি? বস্তু থেকে ইলেকট্রন চলে যাওয়া, এবং ইলেকট্রনটিকে গ্রহণ করবে আমাদের NADH ডিহাইড্রোজিনেজ। ইলেকট্রন কক্ষপথ থেকে কেবলমাত্র বের হয়েছে, তার মানে এগুলো শক্তিশালী ইলেকট্রন, না হলে তো বের হতে পারতো না। এই শক্তিশালী ইলেকট্রনগুলো ম্যাট্রিক্স থেকে 2টি প্রোটনকে, প্রোটন উৎপন্ন হচ্ছে তোমরা জানো, এখান থেকে 2টি প্রোটনকে পাম্প করে আউটার কম্পার্টমেন্টে নিয়ে যাবে। এগুলোকে আমি প্লাস দ্বারা বোঝাচ্ছি, আসলে এগুলো H প্লাস বা প্রোটন। তাহলে আইডিয়াটা কি? প্রথম মেমব্রেনাল প্রোটিন, যেটিকে বলা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ, এখানে NADH এর জারণ ঘটবে এবং জারণের ফলে ইলেকট্রন বেরিয়ে যাবে, হাইড্রোজেন আয়ন বেরিয়ে যাবে। এই যে NADH থেকে হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে, কোনো বস্তু থেকে হাইড্রোজেন চলে যাওয়াটাকে আমরা বলি ডিহাইড্রোজিনেশন। অর্থাৎ NADH এর জারণ হচ্ছে বা ডিহাইড্রোজিনেশন ঘটতেছে। এই ডিহাইড্রোজিনেশনটা কে ঘটাচ্ছে? 1 নাম্বার প্রোটিন, যেটাকে আমরা বলতেছি NADH ডিহাইড্রোজিনেজ। এবং ইলেকট্রন যেটা উৎক্ষেপণ হলো, সেই ইলেকট্রন শক্তিশালী ইলেকট্রন, সে কি করতেছে? ইলেকট্রন তার শক্তি দিয়ে 2টা প্রোটনকে পাম্প করে আউটার কম্পার্টমেন্টে নিয়ে গেল। এখন ইলেকট্রনটা কম শক্তিশালী হইলো, পাম্প করে ফেলছে, একটু শক্তি হারায় ফেলছে। এবারে এই তুলনামূলক কম শক্তিশালী ইলেকট্রনটা চলে যাবে আমাদের ইউবি কুইনোনের কাছে। বন্ধুরা, আমি ইলেকট্রনগুলোকে একটু কালো রঙের দেখাই, বুঝতে সুবিধা হবে। ইউবি কুইনোনের কাছে গেল, যেটা আমরা লাল 1 নাম্বার প্রোটিন বলতেছিলাম। ইউবি কুইনোন ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে। এ তুলনামূলক একটু কম শক্তিশালী ইলেকট্রন বহন করতেছে, কারণ ইলেকট্রন কিন্তু প্রথমে পাম্প করে ফেলছে, শক্তি কিছুটা হারাইছে। নাও ইউবি কুইনোন শিফট দ্য ইলেকট্রন টু সাইটোক্রোম রিডাক্টেজের কাছে দিয়ে দিল। এখানে যখন ইলেকট্রন আসলো, এখানে ইলেকট্রন কি করবে? আবার 2টা প্রোটনকে পাম্প করে দিবে। ইলেকট্রনের কাজই হচ্ছে প্রোটন পাম্প করা। এভাবে পাম্প করতে গিয়ে ইলেকট্রন আরও কিছুটা শক্তি হারিয়ে ফেললো। এইবারে কম শক্তি সম্পন্ন ইলেকট্রন আসবে আমাদের সাইটোক্রোম সি এর কাছে। সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন যাবে সাইটোক্রোম অক্সিডেজের কাছে। অক্সিডেজ সর্বশেষ ইলেকট্রন 2টিকে পাম্প করবে, 2টি প্রোটন পাম্প করলো। এবারে ইলেকট্রন তার শক্তি হারিয়ে ফেললো। লক্ষ্য করো, প্রথম চ্যানেল প্রোটিনে পাম্প করছে, দ্বিতীয় চ্যানেলে পাম্প করছে, থার্ড চ্যানেলে পাম্প করছে, ফলে ইলেকট্রন তার সব শক্তি হারিয়ে ফেলছে। আমি গেলাম, ধাক্কা মারলাম, আবার গেলাম, ধাক্কা মারলাম, আবার গেলাম, ধাক্কা মারলাম, এভাবে আমি দৌড়াচ্ছি এবং ধাক্কা মারতেছি, ফলে আমার শক্তি শেষ। এই শক্তিহীন ইলেকট্রনটিকে কে গ্রহণ করবে? কারণ এখানে যদি ইলেকট্রন অবস্থান করে, তাহলে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম জ্যাম বেঁধে যাবে, ফলে আর নতুন করে কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারবে না। এখান থেকে ইলেকট্রনগুলোকে সরাতে হবে। এই ইলেকট্রনগুলোকে গ্রহণের দায়িত্ব কার? কে এর সৎকার করবে? কে এর অবসান ঘটাবে, গ্রহণ করবে? এটিকে গ্রহণ করে অক্সিজেন। তোমরা জানো সাইটোপ্লাজম থেকে অক্সিজেন ম্যাট্রিক্সে আসে,
এবং এটা সাইটোক্রোম অক্সিডেজ 3 নাম্বার, এর কাছে অক্সিজেন যায়। লক্ষ্য করো, এভাবে আবার NADH ইলেকট্রন দিবে, আবার আসবে। তাহলে এখানে বন্ধুরা ইলেকট্রন কয়টা আসলো? 4টা, অর্থাৎ 2টা NADH থেকে আমরা 4টে ইলেকট্রন নিয়ে যাচ্ছি। এই 4টি ইলেকট্রনকে গ্রহণ করবে অক্সিজেন। আমরা জানি একটি অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রন লাগে, এখানে 2টি অক্সিজেন পরমাণু 4টি ইলেকট্রন নিয়ে নিবে। এই 4টি ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিচ্ছে, নিয়ে নিলে এখানে হবে O-2 O-2 অক্সাইড আয়ন হলো, ডাইঅক্সাইড আয়ন হলো। আর এই -2 H+ গুলোকে আকর্ষণ করবে, 2টি H+ কে বা প্রোটনকে আকর্ষণ করবে, করে এখানে তৈরি করবে এক অণু পানি H2O। এটিও 2টি H+ কে ধরে নিবে, নিয়ে তৈরি করবে আমাদের H2O। এই হচ্ছে সবাত শ্বসনের সর্বশেষ ধাপে উৎপন্ন পানি। আমরা বিক্রিয়াতে জানি যে গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে শক্তি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আমরা কার্বন ডাইঅক্সাইডগুলো এর আগের ধাপে দেখিয়েছি, অ্যাসিটাইল কোয়েতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, ক্রেবুস চক্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল। পানি আমরা দেখাচ্ছি কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তাহলে এখানে পানির উৎপাদনের রহস্যটা কি? যে NADH এর জারণ ঘটে, ফলে ইলেকট্রন প্রবাহিত হয় এবং প্রবাহের সময় প্রোটনগুলোকে পাম্প করে করে আউটার কম্পার্টমেন্টে পাঠানো হয় এবং ইলেকট্রনগুলো লাস্ট চেম্বার বা লাস্ট স্টেশন, যেটাকে আমরা বলতেছি সাইটোক্রোম অক্সিডেজে যায়, পৌঁছায় এবং সেইখান থেকে অক্সিজেনটাকে রিসিভ করে কে? ইলেকট্রনটাকে রিসিভ করে কে? আমাদের অক্সিজেন। এভাবে অক্সিজেন ইলেকট্রন রিসিভ করে অক্সাইড আয়ন, যা H+ সাথে যুক্ত হয় পানি। অর্থাৎ এখানে ইলেকট্রনগুলোকে অপসারণের দায়িত্ব কার? অক্সিজেনের। যদি অক্সিজেন না ঢোকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারবো না। এখন FADH কি করবে বন্ধুরা? FADH আমাদের এইখানে ইলেকট্রন দান করবে। FADH সাকসিনেট রিডাক্টেজকে দিল, দিয়ে হলো FAD+ এবং 2টি ইলেকট্রন ইউবি কুইনন দ্বারা একই ঘটনা ঘটবে। অর্থাৎ FADH যে ইলেকট্রন দান করতেছে সেটি পাম্প করবে 2 জায়গায়, এইখানে 2টি প্রোটন পাম্প করবে, এখানে 2টি প্রোটন পাম্প করবে। অর্থাৎ তোমরা একটু চিন্তা করতে পারো, FADH কর্তৃক উৎপন্ন ইলেকট্রন 2 জায়গায় প্রোটন পাম্প করে, NADH কর্তৃক উৎপন্ন ইলেকট্রন 3 জায়গায় পাম্প করে। এরা পাম্প করে 3 জায়গায়। বুঝতে পারতেছো তোমরা? NADH ডিহাইড্রোজেনেজে ইলেকট্রন পাম্প করতেছে, সাইটোক্রোম রিডাক্টেজে ইলেকট্রন পাম্প হচ্ছে, সাইটোক্রোম অক্সিডেজে পাম্প হচ্ছে। আর FADH কিন্তু পূর্বেরটাকে বাদ দিয়ে পরের 2টিকে পাম্প করতেছে। অর্থাৎ এই যে এখানে প্রোটন গ্রেডিয়েন্ট জমা করার ক্ষেত্রে প্রোটন জমা হচ্ছে, আউটার কম্পার্টমেন্ট চাপা, প্রোটন জমা হচ্ছে, এখানে প্রোটন জমা করার ক্ষেত্রে অবদান বেশি কার? NADH এর অবদান 3 গুণ, FADH এর অবদান 2 গুণ। এই জন্য আমরা বলে থাকি NADH থেকে 3টি ATP পাওয়া যায়, প্রতিটি NADH থেকে ATP পাওয়া যায় 3টি, আর প্রতিটি FADH থেকে ATP পাওয়া যায় আমাদের 2টি। এবার আবার আমরা যদি এই নবম অধ্যায় প্ল্যান্ট ফিজিওলজির যদি আবার আমরা সেই প্রথম দিকে চলে যাই, ফটোসিনথেসিসের কিন্তু শুরু হয় আলোক পর্যায় থেকে। আলোক পর্যায়ে পানির জারণ হয়। লক্ষ্য করো কত সুন্দর একটা চেন পাচ্ছি আমরা। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে পানির জারণ হয়, জারণের মাধ্যমে ইলেকট্রন বেরিয়ে যায়, হাইড্রোজেন বেরিয়ে যায়। ওখানে পানি ভেঙে গিয়েছিল, ওটাকে আমরা বলতাম ফটোলাইসিস। আর এখানে পানি তৈরি হচ্ছে, এখানে আমরা বলি অক্সিজেনের বিজারণ। অর্থাৎ পানি বিজারিত বস্তু, বিজারণের মাধ্যমে উৎপন্ন পানি সালোক সংশ্লেষণে গিয়ে আবার জারণের মাধ্যমে ইলেকট্রন হাইড্রোজেন আয়ন তৈরি করে আবার সালোক সংশ্লেষণ সম্পন্ন করে খাদ্য তৈরি করবে। শর্করা জাতীয় খাদ্যগুলো জারণ হবে, আবার কার্বন ডাইঅক্সাইডগুলো তো আমরা ফটোসিনথেসিসে নিয়ে যাবো। এভাবে সালোক সংশ্লেষণের সাথে শ্বসনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এটা একটু বুঝে পড়তে হবে, আমাদেরকে একটু মাথা খাটিয়ে পড়তে হবে। তো আমি আশাবাদী বন্ধুরা, এই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমরা এ পর্যন্ত আজকে আলোচনা করলাম যে শুধুমাত্র মনে রাখো যে বিজারিত বস্তুগুলো সবাত শ্বসনের 3টি ধাপে উৎপন্ন বিজারিত বস্তুগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এসে জারণ হবে, ইলেকট্রনগুলোকে নিয়ে যাবে এবং ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে অক্সিজেন। ফলে আউটার কম্পার্টমেন্টে প্রোটন বাড়বে। আর এই বৃদ্ধি পাওয়া প্রোটনগুলো কিভাবে এটিপি তৈরি করে, এটি পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা সবাত শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।